নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমরা অ্যাস্ট্রোলজি সম্বন্ধে তো অনেক কথাই এই অনুষ্ঠানের মাধ্যমে শুনে থাকি, কিন্তু আজকে অ্যাস্ট্রোলজির বাইরেও বা অ্যাস্ট্রোলজির সাথে বলা উচিত যে শিক্ষা বা আমাদের যে জ্ঞান প্রদান করা হয় জীবনে এগোনোর জন্য, সেই ব্যাপারটাও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের জীবনে এগোবার জন্য। তো সেইটা কিভাবে প্রভাবিত হচ্ছে বা কীভাবে প্রতিফলিত হচ্ছে আমাদের লাইফে, আমাদের যে গুরু এবং শ্রদ্ধেয় স্যার সুমন্ত্রী চৌধুরীর সান্নিধ্যে এসে সেই বিষয়ে আমরা এই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাব। তো আজকে এই প্রোগ্রামের আমাদের যে স্যার আছেন, তিনি নিজে স্বয়ং অনেক ব্যস্ততার মধ্যে উপস্থিত আছেন। সুতরাং স্যারকে আমি প্রথমে জানাই আমাদের সবার তরফ থেকে স্যার অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম। এবং এখানে আরও যারা গেস্ট আছেন, যারা স্যারের স্টুডেন্ট, তাদের একে একে পরিচয় পর্বটা আগে শুরু করা নেওয়া যাক, তারপরে আমরা এগোবো। তো প্রথমে ম্যাডাম আপনার থেকে আসি, আপনি আপনার নাম এবং পরিচয়টা দিন ক্যামেরার দিকে তাকিয়ে। আমার নাম সুমনা হাজরা, আমি আমতা থেকে এসেছি। আচ্ছা, এবার আপনার কাছে আসবো স্যার, আপনি আপনার ইন্ট্রোডাকশনসটা দিন। আমার নাম অলোক সাময়ী, আমি সোদপুর থেকে এসেছি। আচ্ছা, তো প্রথমে আমি চলে যাব ম্যাডামের কাছে, যে আমি শুনতে পেরেছি আপনার বেশি দিন আপনি এখনও স্যারের স্টুডেন্ট হয়ে ওঠেননি, মানে খুবই নতুন স্টুডেন্ট আর কি, সেটাই আমি বলতে চাইছি। তাহলে সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনাকে আপনার স্যারের প্রতি কিভাবে যেই ভক্তি বলুন বা একটা বিশ্বাস বলুন বা ভালো লাগা বলুন, কোন জায়গা থেকে স্যারকে মনে হয়েছে যে স্যারকে আমি মানে স্যারেন্ডার করব বা স্যারের সান্নিধ্যে থাকবো, কি ব্যাপারটা আপনার ভালো লেগেছে? হ্যাঁ, প্রথমে স্যারের সঙ্গে আমার তো কোনো আগে থেকে পরিচয় ছিল না। আমার শ্বশুর বাড়িতে দেখাশোনার পর থেকেই স্যারের সঙ্গে আমার পরিচয়, বা আমি স্যারের সঙ্গে আসা, স্যারের চেম্বারে আসা। তো স্যার সবসময় আমাদেরকে একটাই কথা বলেন যে কর্ম করে যেতে, কর্ম করলেই স্যার ভালো রেজাল্ট পাওয়া যাবে। স্যার সবসময় আমাদেরকে ভালো শিক্ষা দেন। আর আমার হাজব্যান্ডও ব্যবসা করে, তাকেও সবসময় ওই একটা কথাই বলে যে কর্ম করে যেতে হবে। আচ্ছা, আর স্যারের প্রেডিকশন নিখুঁত, স্যার যেটা বলে স্যার মানে সেটাই হয়। আর স্যার হচ্ছে আমাদেরকে মানে ভালো আগামী দিনে যেহেতু ভালোভাবে করতে। স্যার সম্পর্কে অনেক ভালো ভালো কথা আমার মা, ছোট্ট মা জানালো। ব্যাপার যেটা হচ্ছে, হাজরা পরিবারে এর আশা, হাজরা পরিবারের সাথে সংযুক্ত হওয়া, হাজরা পরিবারের বৌমা হওয়া, সেটা পুরোটাই আমার দ্বারা নিয়ন্ত্রিত এবং নির্ধারিত হয়েছিল। প্রথমে এর এখন আমি বিবাহের পর মেয়েরা যেখানে যায় সেটাকে শ্বশুর বাড়ি বলে মনে করি না। আমি অনেক কিছুকেই মনে করি না যেটাকে সাধারণ মানুষেরা মনে করে। শ্বশুর বাড়ি কি, এখন তো ওইটাই ওর বাড়ি। তাহলে ওই যেই বাড়িতে, ওর নিজের বাড়িতে ও যে রয়েছে, ওর হাজবেন্ডের এবং ওর মা অর্থাৎ সোকল শাশুড়ি মা এবং শ্বশুর মশাই, সোকল বাপি বলে ডাকিস বোধহয়, সবার প্রেডিকশন আমি করেছি। ব্যাপার যেটা হচ্ছে, এদের পরিবারটা মানে এখন বিবাহের পর যেই পরিবারের সাথে যুক্ত হয়েছে, এরা কিন্তু যদি দেখা যায় বিজনেসের দিক দিয়ে খুব হাই প্রোফাইল জায়গায় রয়েছে। ছোটখাটো বিজনেস করে না, একাধিক বিজনেস করে, হাই প্রোফাইল বিজনেস। এবং এই বিজনেসের কর্ণধার কিন্তু ওর মা, মানে শাশুড়ি মা। এখন শাশুড়ি মা তারাও বহুবার আমার কাছে এসেছিল, আমাকে একদম বলে না অন্ধের মতন বিশ্বাস করা, সেরকম অন্ধের মতন বিশ্বাস করে। কেননা সমস্ত প্রতিবন্ধকতাকে অফ করা, সেই পুরোটাই, যাকে একদম ওই পুরোহিত দেবতা বলা হয়, ওরকম ধরনের ওদের প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা ঘরে আমার ছবি রয়েছে। ছেলের জন্য পাত্রী দেখবে, আমার কি বলবো 10-12 জন পাত্রীর বায়োডাটা নিয়ে চলে এলো। সেই সব কটাকে নাকচ করলাম, পরে বললো আরেকটা পাত্রী পেয়েছি। তাহলে এই যে আমার ছোট্ট মা, এর হাজরা পরিবারে আসা আমার সম্মতি ছাড়া সম্ভব ছিল না। এখন প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, যে ও কিন্তু টিউশনি করতো, তাই তো, টিউশনি করতো। এবার এখানে চলে আসার পর আর ওর কোনো কাজ নেই, বিরাট বড় বাড়ি, কি কাজ করবে, চাকর বাকর সবকিছুই রয়েছে। রান্না বান্নাতেও খুব একটা পটু নয়, মানে রান্না বান্না করতেও ইচ্ছে করে না, স্বল্পাহারী এই ধরনের। তার ফলে কি হয়ে গেল, সারাক্ষণ ধরে মোবাইলের বন্ধু হয়ে গেল। বুঝতে পেরেছিস তো? এবার যখনই আমার গ্রিপে চলে এসছে, কেননা ওর নেগেটিভিটি কাটানো হয়েছে,
3-4 বার ও আমার সামনে এসছে। যখনই ওর মোবাইল নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা লক্ষ্য করা গেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তখন কিন্তু যেহেতু সব নেগেটিভিটিকে অফ করা হয়েছে এবং সকাল থেকে সবাই কর্মে নিযুক্ত, ওর কোনো কাজ নেই, বড়লোক বাড়ির একমাত্র পুত্রবধূ, তাহলে ও কি করছে? ও কোনো কাজ নেই, মোবাইল টেপাটেপি করছে। এবং যখনই সেটা আমি আমার মধ্যে দিয়ে জানতে পারলাম, তুই জিজ্ঞাসা করবি তুই নিশ্চয়ই মোবাইল দেখছিস, তখনই আমার চিৎকার থেরাপি শুরু হলো। বুঝতে পেরেছিস তো? এখন কিন্তু আর মোবাইল দেখে না। তাহলে সেই শিক্ষার ব্যাপারটাই চলে আসছে। কিন্তু একদম ওর বিয়ে তো আমি দিলাম, সঠিক বিয়ে তো হলো, ভালো মেয়ে, একাকিত্ব থেকে অনিয়ন্ত্রিত জীবন শুরু হয়ে গেল। সোশ্যাল মিডিয়া, আর আজকালকার মোবাইল খুললে কি দেখতে পাওয়া যায় তুই ভালো মতোই জানিস। তাহলে অনিয়ন্ত্রিত, এবং সেইটা ওকে ভুল পথে পরিচালিত করছিল। তার কারণ ও একদিন মা হবে, ও একদিন একটা পরিবারের মানে কি বলবো মূল হবে, একদম শিকড় হবে। তাহলে সেক্ষেত্রে যদি সোশ্যাল মিডিয়া দ্বারা হ্যাম্পার হয়ে যায়, কিন্তু এর সবচেয়ে বড় জায়গাটা কি, সেটা হচ্ছে ওকে আমি তোকে জুতিয়ে লাল করে দেবো, তোকে মানে মতো মারবো, কোনো কিছু মনে করে না। সবচেয়ে পজিটিভ জায়গা যেটা, যে গুরুর কাছে স্যারেন্ডার করেছি, গুরু যা বলছে সেটা ভালোর জন্য বলছে, এটা কিন্তু মেনে নিয়েছে। কেননা আমি কাউকে কোনোদিন ছেড়ে কথা বলি না, আমার স্টুডেন্টকে তো নাই। এই টুন থেকে টান হলে চিৎকার থেরাপি আমার শুরু হয়ে যায়। কারণ আমি বলেইছি আমি একটু খেপচুরিয়াস টাইপের রয়েছি, কিন্তু সেটা মেনে নিয়ে ও কিন্তু বিবাহের পরে ওর লাইফস্টাইলটাকে চেঞ্জ করে নিয়েছে। বুঝতে পেরেছিস? আর যেহেতু বাড়ির সবাই আমার দ্বারা নিয়ন্ত্রিত, তাই জন্য কিন্তু ওর নিয়ন্ত্রিত হওয়া বা ওকে নিয়ন্ত্রণে রাখাটা আমার সেরকম ভাবে কোনো কষ্ট হয়নি। ও খুব শান্ত শিষ্ট টাইপের একটি মেয়ে। কিন্তু ম্যাডাম, এই কথা ধরে এখানে আমার একটা জিজ্ঞাসা আছে আপনার কাছে, যে আপনি তো খুব অল্প টাইমে এসেছেন, এই যে অল্প টাইমে এসেই স্যারের এত বকা খেয়েছেন শুনলেন, এত বকা খাওয়ার পরেও আপনি স্যারের কাছ থেকে কি এত অনুভব করলেন যে স্যারকে এত পরিমাণে আপনার বিশ্বাস বা ভক্তির জায়গাটায় দিয়ে দিলেন? সেই জায়গাটা আপনার বাড়ির সব সদস্যরা দিয়েছে, তারা তো অনেকদিন হয়ে গেছে, কিন্তু আপনি তো প্রথম। না, আমার একটা কথাই মনে হয়েছে যে স্যার ভালোর জন্য বলেন, স্যার সমস্ত আমাকে যে বকেন সেটা ভালোর জন্য বলেন এবং খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন। সেই থেকেই ভালোবাসা থেকেই আমি মিস্টার অর্ঘ মাইতির সাথে বহুবার ফোন মানে আমি 1:1 অনুষ্ঠান করেছি। এক সেকেন্ড, আমি বহুবার ধরে যখন অনুষ্ঠান করেছি তখন বলেছি, একজন স্টুডেন্টকে আমি নিয়ন্ত্রণ তখনই করতে পারবো যখন আমি হৃৎপিণ্ডের বাঁ পাশের ঘরটাকে আমি কিনে নিতে পারবো, সেখানে বসবাস করব। আমি যদি কাউকে ভালো না বাসি, তাকে শাসন করার কোনো অধিকার আমার নেই। মানুষ এত স্পর্শকাতর এবং নারীরা এত শক্তিশালী এবং সিক্সথ ইন্দ্রিয় তাদের এত পাওয়ারফুল, একটা মানুষ কিভাবে আমাকে ভালোবাসছে সেটা কিন্তু তারা বুঝতে পারে। ঠিক বলছি না ভুল বলছি? এটা কিন্তু মারাত্মক ভাবে বুঝতে পারে। এবং তুই যদি এখনো ডান সাইডে আসিস নি, একেও যদি দেখিস, বেশি দিন আসেনি, কিন্তু স্যারের ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো হোক খারাপ হোক যাই হোক চোখের জল ফেলে। আমার প্রত্যেকটা স্টুডেন্টকে তুই জিজ্ঞাসা কর যে স্যারকে নিয়ে আপনার অনুভূতিটা কি, বলবে আমরা স্যারকে ভালোবাসি। এবং তাই জন্য একজন কাউকে দেখে কি ব্লক করে দিলাম, কথা বলছি না, সে পাগল হয়ে যায়। হ্যাঁ, মেন্টালিটা চাপ চলে আসে। বুঝতে পেরেছিস? তাহলে ভালোবাসাটা ভীষণ প্রয়োজন। ও একটা অন্য বাড়ি থেকে আরেকটা বাড়িতে এসছে, এর ইনফ্লুয়েন্স রয়েছে। এবার আমি ওকে খাটিয়ে থাকবো, শুনবে কেন? ও যতই সহজ সরল হোক, কিন্তু ও যখনই বুঝবে স্যার আমাকে সন্তান নয়, সন্তানের চাইতেও মানে প্রাণের চাইতেও বেশি ভালোবাসে, তখন এই কথাটা দূরের ব্যাপার, আমি যদি ওকে ঠাঁটিয়ে থাপ্পড় মারি তবুও শুনবে। এবং আজকের দিনে চ্যালেঞ্জ করে দিলাম, আমার যে কোটি কোটি স্টুডেন্ট রয়েছে তাদেরকে যদি সে 80 থেকে 20 বছর পর্যন্ত যদি ঠাঁটিয়ে থাপ্পড় মারি তুই ভুল করছিস, কেউ কিচ্ছু বলবে না, কেউ কিচ্ছু বলবে না। কেন ব্যারাকপুরের চেম্বারে বহুবার এরকম হয়েছে মারধরের কেস। এবং রিসেন্ট একটা লাইভ অনুষ্ঠান তুই যদি শুনিস, সে বলেও ছিল, সে ভালো, সে বোধহয় এখন বিদেশে কাজ করছে,
সে একটি মেয়ের খপ্পরে পড়ে গিয়েছিল বলে আমি তাকে বলেছিল স্যার আমি মেয়েটা ছাড়া বাঁচতে পারবো না, উঠে গিয়ে মেরেছিলাম বাঁ হাত দিয়ে, কারণ ডান হাত স্তুতি চিহ্ন, যদি চোখে পোকে লেগে যায় কেলো হয়ে যাবে, বাঁ হাত দিয়ে মেরেছিলাম। সে তো খারাপ ভাবে নেয়নি, সে বলেছিল ওটাই আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। শুনেছিস সেই লাইভটা? শুনিস নি বোধ হয়, চিন্তা করছিস যখন, শুনবি ভালো করে, দেখবি 3-4টে লাইভের আগেই তাই হয়েছিল। তাহলে সবাই মানে এখান থেকে একটা আমরা কিন্তু প্রমাণ শিক্ষা তো একদম। এতক্ষণ পেয়েছি, একদম। এখন আমার যে ভালো শোন, আমার যারা স্টুডেন্ট তারা আমার প্রাণ, শোন আমার যারা স্টুডেন্ট তারা আমার প্রাণ, এবং তাদেরকে আমি পাগলের মতন ভালো যেমন বাঁচতে পারি, ভালো রাখার জন্য আমি নিজে পাগল হয়ে যেতে পারি। ভালোবাসা মানে অন্য একটা মানুষ দেখে বলবে কি রে এর সাথে এরকম ধরনের করছে, বুঝতে পেরেছিস? আমি কিন্তু একদম পরিষ্কার, ভক্তির আগে কিন্তু বিশ্বাস, বারবার ধরে এটা স্বামীজি বলেছিলেন। এটা নিয়ে আমি বলতে চাই না, মানুষ সর্বপ্রথম আমাকে এই যে পরীক্ষার দ্বারা প্রমাণিত সত্য হচ্ছে বিশ্বাস, তাহলে আমাকে উনি ভালোবাসেন, এবং আমাকে উনি যখন প্লেটোনিক ভালোবাসা যার মধ্যে কোনো কাম নেই, সেই ভালোবাসার কাছে সারা দুনিয়ার শক্তি নত যেন হয়ে যায়। একদম। বুঝতে পেরেছিস? যাই প্রশ্ন এই সূত্রটা ধরে তুই মানেটা বুঝতে পারলি তো? একদম। মানে একটু গভীরতম আলোচনা করলাম, একদম। সকলে হয়তো বুঝতে নাও পারতে পারে। তো এই সূত্র ধরেই আমি আপনার কাছে আসবো। স্যার এতক্ষণ ধরে এটা বললেন, আপনিও শুনলেন, সবাই আমরা শুনলাম। তো স্যার বললেন ভালোবাসার কথা, বিশ্বাসের কথা। তো ভালোবাসার কথা এবং বিশ্বাসের কথা যখন প্রথমে আমাদের মধ্যে জন্মায় কারোর প্রতি, তারপরে গিয়েই তার কথা, তার বিশ্বাস, ওই সম্বন্ধে আমাদের বিশ্বাসটা জন্মায়। তো আপনার ক্ষেত্রে স্যারকে যে ভালোবাসা বা বিশ্বাস আপনার মধ্যে জন্মালো, সেটা প্রথমে আপনার কিভাবে হয়েছিল, মানে কিভাবে এটা সম্ভব হলো, আপনার অনুভূতিটা দিলে একবার বলেন। নমস্কার, আমার নাম অলোক সামুই, আমি সোদপুর থেকে আসছি। স্যারকে শতকোটি প্রণাম। স্যারের ফার্স্ট আমি ভিডিও দেখি 1.5 বছর আগে থাকতে, 1.5 বছর ধরে স্যারের ভিডিও আমি দেখেছি। দেখার পর মানে আমার মধ্যে যে এমন ফিলিংস, এমন যে জন্মেছে যে আমাকে স্যারের কাছে যেতেই হবে। হ্যাঁ, স্যারের কাছে আসার পর থেকে স্যারকে আমি স্যালেন্ডার করি সব কিছু। স্যালেন্ডার করার পর স্যার যেরকম, যেমন কর্ম নিয়ে স্যার বলে যে কর্মর পিছনে তোমাকে ছুটতে হবে, তুমি যতই যাই করো। তা আমরা সেই কর্মটাকেই লক্ষ্য করেছি, আর আগে গিয়ে সেই কর্মটার পিছনেই আমরা ছুটতে চাই। হ্যাঁ, স্যারকে তো মানে অসংখ্য, মানে আমাদের মনের মধ্যে স্যারের পুরো গাঁথা। স্যার যখন আমাদের বকেন তখন আমরা তো মানে এনার্জি একটা পাই, মানে আর যখন আমাদের ভালোবাসেন তার 3 ডবল এনার্জি আমরা পাই। সেই এনার্জি নিয়ে সেই লড়াই আমরা মানে চালু আমাদের। তো এখানে আমার একটা অ্যাডিশনাল কোশ্চেন, যে লড়াই যখন আপনার চলছে, আপনার কর্ম আপনি করে যাচ্ছেন এবং স্যার আপনাকে গাইড করছে, তো সেই জার্নিটা কিরকম ছিল? স্যার আপনাকে যে গাইড করছিলেন, আপনি কীভাবে মানে স্যারের গাইড পেয়েছেন, এবং সেই হিসাবে যখন আপনি সেটাকে কাজে লাগিয়েছেন, আপনি দেখেছেন আমার রেজাল্ট আসছে, সেটা যদি একবার আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। নিশ্চয়ই। প্রথমে আমি যখন স্যারের কাছে রেমেডি নেওয়ার পর স্যার বলেছেন যে এরকম, ও কিন্তু আমি একটু বলে রেখে দিই, ও স্টুডিওতে ক্যামেরার সামনে হয়তো সঠিক মতন বলতে পারছে না, ও কিন্তু আমার কাছে আসার অনেক আগে ওর বাড়িতে আমার ফটো রেখে তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতো, এবং আমার জন্য কাঁদতো। আমার একটা পাওয়ার এটা আমার রয়েছে, আমি এমনিতে অত্যন্ত সাধারণ, অতি সাধারণ মানুষ, তবুও আমি কিন্তু আমার 6 সেন্স বড় মারাত্মক। হ্যাঁ, কাজে ওকে জিজ্ঞেস কর, এই ঘটনাগুলো কিন্তু ওর সাথে ঘটেছিল। ও কিন্তু আমাদের ফরিয়াপুকুরের চেম্বারে এসেছিল, এবং একদিন পরেই কিন্তু বহরমপুর থেকে রেমেডি নিয়েছিল, এবং তার আগেই কিন্তু ঘরে আমার ছবি মানে ও টাঙিয়েছিল এবং সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতো। সেই ঘটনাটাও তুই বলে। সেটা একটু একটু বলুন। আমাদের সকলকে শোনান। স্যারের ফটো আমি 1.5 বছর যখন ভিডিও দেখেছি, তারপরে স্যারের ফটো আমি লাগাই ঘরের ফটো লাগিয়ে আমি আমার দুঃখের কথা, যত মানে আছে মনের কষ্টের কথা, আমি স্যারের ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতাম আর স্যারকে আমি জানাতাম। তো আমি স্যারের ফটো সামনে লাগিয়ে আমি নিজেকে নিজে অনেকটা মানে করতে পেরেছি নিজেকে, যে আমার মানে অর্ধেক সমস্যা তখনই কেটে গেছে। তারপর স্যারের কাছে আসার পর থেকে, হ্যাঁ, স্যার যেরকম, যেমন আমি রান্নার কাজে যখন যাই, আমি 1.5 মাসের মধ্যে আমি মিস্ত্রি হয়েছি। হ্যাঁ, স্যারের যে মানে যেরকম বলেছে, মনে হতো যে সবসময় যেন স্যার আমার সাথে আছে। যখনই কোনো অসুবিধায় পড়তাম, স্যারকে জোরহাত করে করলে সেই সমস্যা থেকে আমি ক্লিয়ার হয়ে ও যাই। যেহেতু তন্দুরি রিলেটেড কাজ করে, ওর কিন্তু খুব কঠিন কাজ।
জানিস তো আগুনের মধ্যে কিন্তু থাকতে হয়। আমি আমার স্ট্যাটাসে তাই জন্য মাঝে মাঝে কিন্তু ওর ভিডিওগুলো দিতাম, মারাত্মক আগুনের মধ্যে। এবং যখন আমি তো তন্দুরি রান্না জানি না, কিন্তু ওর রান্নাটা যেটা দেখলাম যে ওই যে নতুন পদ্ধতিতে, আগুন মানে ভয়ঙ্কর আগুন এই গরমের মধ্যে, বুঝতে পেরেছিস, ভয়ঙ্কর কঠিন কাজ ছিল কিন্তু। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি আমি আবার বললাম না, যখন আমি গুরুর কাছে নিজেকে আমি সম্প্রদান করে দেব, তখন আমার এবং ভাইব্রেশনের মধ্যে যারা থাকবে সবার পরিবর্তন হতে শুরু করবে। ওর ওয়াইফ থেকে শুরু করে, ওকে দেখে কিন্তু বাচ্চা ছেলে বলে মনে হচ্ছে, ওর কিন্তু তোর মানে বড় বড় আমার সোনার লম্বা ছেলে রয়েছে, তাই তো? তাহলে সেই ঘটনাগুলো বল অল্প। আমার ছেলের এখন একজন মাধ্যমিক, একজন 9-এ পড়ছে। ছেলের মাধ্যমিক 9-এর জন্য নয়, আমি বলছি যে এই যে রিফ্লেকশনটা, যে এই যে আমার কাছে এসে নেগেটিভিটিটাকে অফ করার, ওর তো নেগেটিভিটিটা অফ হলোই, কঠোর কঠিন পরিশ্রম করে রে। আমি হলে আমি বোধহয় মাথা ঘুরে পড়ে যাবো। কঠোর কঠিন পরিশ্রম, বিয়ের বাড়ির সাথে কানেকশন থাকে তো, এবং তাই জন্য সেখানে তন্দুরিও সাপ্লাই করে বা ওর কোনো কাউন্টার রয়েছে। কঠোর কঠিন পরিশ্রম। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, মানে ও বলার আগেই আমি বলে দিচ্ছি, কেননা আমি বললাম না আমার প্রত্যেকের বায়োডাটা মুখস্থ, 5-10 হাজার টাকা ইনকাম করছে, অথচ আমি কর্ম করতে রাজি রয়েছি। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর বারবার ধরে আমি যেটা বলেছি, যে আমরা কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছি আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট হরমোনের দ্বারা। নেগেটিভিটিটাকে অফ করার সঙ্গে সঙ্গেই কিন্তু মাসে টোটাল ইনকাম যেটা 20,000 হতো না, সেটা 50, 60, 70 পর্যন্ত চলে গেছে। এটার পেছনে কিন্তু কোনো মিরাকেল ম্যাজিক নেই, কেননা সংযোগকে তুই কখনো অফ করতে পারিস না। মনে কর তোর হোয়াটসঅ্যাপ নাম্বার আমার নেই, তোকে আমি কোনোভাবেই কানেকশন করতে পারবো না, তাহলে তুই যতই আমার আপন হোস, আজকে তুই সঞ্চালকের ভূমিকায় কখনো থাকতে পারতিস না, তোর ক্ষেত্রেও তাই। তাহলে কানেকশনটার ভীষণ প্রয়োজন। যখনই আমি নেগেটিভিটিকে অফ করলাম, এবং বারবার ধরে কি সিরিয়াস হতে হবে। তুই চিন্তা কর, ফড়িয়া পুকুরে হ্যাবক ভিড় ছিল বোধহয় রাত 9টার সময়, এবং রাত 9টার সময় কিন্তু তুই বলতে পারবি না, তখন কিন্তু ওকে আমি পরিষ্কার করে বোঝালাম। কেননা তখন যদি ওকে আমি এমনি ছেড়ে দিতাম, তাহলে 1.5 বছর ধরে ও আমাকে যেভাবে দেখে আসছে, সামনে গেলাম ফালতু একদম অন্য রকমের বলতোই, কমেন্টস করতো। এবং ও যখনই দেখলো আমি যে 1.5 বছর ধরে যাকে দেখছি সত্যি সত্যি তো সেই ধরনের পাওয়ারফুল, একদিন পরেই সে কিন্তু, এটা তো অস্বীকার করে লাভ নেই, আমরা বড় লোক নই, রেমিডির টাকাটা 5,000 টাকা নয় তো, আমার চেম্বার ফিস 3,000 টাকা, বলছি তো 101 টাকা নয়, 501 টাকা নয়। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ফোন নাম্বারটা আমি আমার মোবাইল নাম্বারটা নিয়ে আসছি, আজকে শুনতে খারাপ লাগবে, বলতে চাই না। এই যে চ্যানেলটিতে বসে আমি অনুষ্ঠান করছি, এই চ্যানেলে বসে অনুষ্ঠান করে এরকম 2 থেকে 3 জন অ্যাস্ট্রোলজার, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আসবো, তারা আমাকে ফোন করেছে, ফোনে পাইনি বলে হোয়াটসঅ্যাপ করেছে, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি শিখতে চাই। তুই দেখতে চাস? বলুক চ্যানেল কর্তৃপক্ষ যে আমরা দেখতে চাই, আমি এখনই দেখিয়ে দেবো তোকে। তাহলে এইটাকে অস্বীকার করতে পারি না কিন্তু আমি। বল যেটা বলার আছে। কিছু প্রশ্ন থাকলে বল, হয়ে গেছে মোটামুটি ভাবে বল। এবার আমি আসবো হচ্ছে ম্যাডামের কাছে, একটা ইন্টারেস্টিং কোশ্চেন করতে চাই পার্সোনাল অ্যাসপেক্টে। সেটা হচ্ছে আপনি কিছুদিন হয়েছেন তো স্টুডেন্ট হয়েছেন, এবং ডেফিনেটলি আপনি পড়াশোনা করেছেন, যেরকম আমরা সবাই পড়াশোনা করি, তো সেখানে অনেক শিক্ষককে পাই। তো স্যারের সঙ্গে আপনার যুক্ত থাকা কয়েক মাস বা যেরকম শর্ট পিরিয়ড অফ টাইম, নট মাচ, তো সেখানে দাঁড়িয়ে আপনার একটা স্যার সম্বন্ধে বা যাকে স্যার বলে সম্বোধন করছেন তার সম্বন্ধে, একটা শিক্ষক সম্বন্ধে আপনার একটা ধারণা আছে সকলের মতে। যখন এরকম একজন স্যারকে পেলেন, এনাকে যখন স্যার বলে, মানে স্যার সুমতি চৌধুরীকে যখন স্যার বলে সম্বোধন করছেন, শিক্ষক হিসেবে মানছেন, আপনার যে শিক্ষক সম্বন্ধে যে ধারণা, সেইটা যখন এনার সঙ্গে মেলাচ্ছেন, আমাদের স্যারের সঙ্গে মেলাচ্ছেন, আপনার এই দুটোর মধ্যে কি তফাৎ খুঁজে পান? বোঝাতে পারলাম কোশ্চেন্সটা? আমরা তো স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, একটা শিক্ষকের একটা আঙিনায় থাকছি, সেখানে আমরা পুঁথিগত শিক্ষা শিখছি, কিন্তু স্যারের কাছে যখন আসলাম, স্যার তো পুঁথিগত শিক্ষা তো দেয়ই, আলাদা জিনিস, কিন্তু তার সঙ্গে অনেক মানে জাগ্রত বলতে বলবে লাইফের যে শিক্ষা সেটাও দেয়। তো আপনি এই দুটো জিনিসকে কি করে দেখেন, বা কি আলাদা অনুভূতি হলো দুটো শিক্ষকের মধ্যে? বোঝাতে পেরেছি কোশ্চেন? শোন, আমি তোকে একটা কথা বলছি, তুই যে প্রশ্নটা করেছিস, প্রশ্নটা একটু গভীরতম প্রশ্ন বা গভীর প্রশ্ন,
কিন্তু আমি যেহেতু ওর পিতা পালনকর্তা, হ্যাঁ। ও যেহেতু আমার সন্তান, আমি কিন্তু তোকে বলতে পারি, ও যখন প্রথম এন্ট্রিটা নিল, ও যখন মাঠে নামছে, তখন কিন্তু 150 ফর 1, 10 ওভারই। আচ্ছা। তাহলে যে স্থান কাল পাত্র অবস্থান আমার গ্রিপের মধ্যে রয়েছে, ও যখন বিয়ে করে এলো বা বিয়ের আগে থেকেই আমি যেই বাড়িতে যাচ্ছি, এত বড় বিজনেস যাদের, এত সম্পত্তি যাদের, এত প্রতিপত্তি যাদের, সরি টু সে, তারা কিন্তু স্যারের কাছে একদম স্যারেন্ডার হয়ে রয়েছে। তার ফলে কি, তুই যেটা বলছিস, কোন বিজ্ঞান সেখানে কাজ করছে না, কোন সমীকরণ সেখানে কাজ করছে না। ওর যে হাজবেন্ড, যে আমার বর হতে চলেছে, সে গিয়ে পরে স্যারের কাছে শুয়ে পরে প্রণাম করে। ও আমাকে জানলো না, চিনলো না, কোনো কিছু করলো না, ভক্তি ভাব চলে এলো। ভক্তি স্ত্রীলিঙ্গ, পুরুষ পুলিঙ্গ, এটা আমি বলছি না, স্বামীজি বলেছেন। স্ত্রীলিঙ্গ কেন, একেবারে মানুষের মধ্যে প্রবেশ করে, কোন রকমের, আর বিশ্বাস হচ্ছে পরীক্ষার দ্বারা প্রমাণিত। তাহলে ওর ক্ষেত্রে কিন্তু প্রথমে ভক্তি এসছে, বর ষষ্ঠাঙ্গে প্রণাম করছে, ও গিয়েও ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। জুতো পরে ঘোরাঘুরি করেছে, এই ঘুরেছে, একদম মাটিতে ছড়াছড়ি তার মধ্যে করছে। আমার বাবা বিজনেস ম্যাগনেট, এত বড় মানুষ, 30 দিনের মধ্যে 15 দিন বিদেশে গিয়ে বসে থাকে, সেই পর্যন্ত ষষ্ঠাঙ্গে প্রণাম করছে ওই ভারী শরীরে, কত বয়স, 65 62 যাই হোক, তাহলে আমিও প্রণাম করছি। বুঝতে পেরেছিস তো? অনুসরণ, অনুকরণ যাই বল, সেখানে কোনো সাইকোলজি বা কোনো মনোবিজ্ঞান বা কোনো কিছুই কিন্তু নেই। আমি যারা আমার সবকিছু হতে চলেছে, বা যাদের কাছে আমি আমার জীবনটাকে বিলিয়ে দিচ্ছি, 5 মিনিট না 2 মিনিট যাই হোক, তাই তো, হ্যাঁ 4 মিনিট 5 মিনিট, তাহলে তারাই কিন্তু সারেন্ডার করছে। বুঝতে পেরেছিস তো? তাহলে স্যার এখানে একটা কোশ্চেন দাঁড়িয়ে যায়, এই যে আপনি বারবার ধরে বলে যাচ্ছেন যে পজিটিভ ইনফ্লুয়েন্স, পজিটিভ ভাবে নিজেকে পরিচালনা করা, সবসময় পজিটিভ থাকা, তাহলে এই ভাইব্রেশনস এবং সেই ভাবনা চিন্তার কতটা ক্ষমতা যে একটা মানুষকে, মানে প্রথমেই একটা, শোন, তুই দারুণ প্রশ্ন করেছিস, একদম ইজিয়েস্ট উত্তর। আমি যখন বাচ্চা, তখন আমার বাবা হাতে ধরে নিয়ে যাচ্ছে, মা রক্ষা করো, একদম করে রয়েছে মা কালী। আমি মা কালী আছে কি নেই জানতেই চাইছি না, বাবা বিশ্বাস করছে আমি তখনই, মা আমাকেও প্রণাম করে পাঠ করিয়ে দিও, পাঠ করিয়ে দিও, পাঠ করিয়ে দিও। এই কথাগুলো বলার কারোর ক্ষমতা নেই, কেন সেই শিক্ষা নেই, সেই যোগ্যতা নেই। তাহলে কি হচ্ছে, অন্ধত্ব চলে আসছে, আদৌ মা আছে কি না আছে জানি না। এবার ও তো বাচ্চা, ও 3 ডবল বেশি বয়স আমার। আমি যখন আশ্রমে গেলাম, আমি গুরুর সান্নিধ্যে গেলাম, গুরু যখন বললো তন্ত্র শেখাবো, তন্ত্র কি কঠিন জিনিস, তাই জন্য তান্ত্রিক হতে আমি চাইনি, কিন্তু সার্টিফিকেট রয়েছে আমার। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা কি হয়ে যাচ্ছে, এই যে মা কালীর রূপান্তর, মা কালীর অবস্থান, মা কালীর ভাইব্রেশন, আমি যখন সাধনা করতে শুরু করলাম, আমি যখন পড়তে শুরু করলাম, অ্যাস্ট্রোলজি তো একটা সাবজেক্ট, তখন দেখলাম একজনকে পুতুল বানাতে বলেছিল, সে পুতুলটা পুড়িয়ে ফেলেছিল, এবং তখন সে বলেছিল আমি পুতুলটা পুড়িয়ে ফেলেছি। মা তখন বৈদিক যুগে তখন একটা জীব বের করে দিয়েছিল, সেটাকে মা কালী হয়ে গিয়েছিল। সেটাকে নিয়ে পরবর্তীকালে কি হলো, বেদ বেদান্ত ইতিহাসে মা কালীর সৃষ্টি হলো। মা কালী বলে আসলে কোনো কালীই নেই, সেটা মানুষের সৃষ্টি। সেটা তো শিক্ষার জায়গা, পড়াশোনার জায়গা, সেই লেভেলটা ওর আসেনি। ছোটবেলায় যেমন বাবা মা বলতে শেখাতো, উনি হচ্ছে মা, উনি হচ্ছে শিব ঠাকুর, আমিও শিব ঠাকুর, শিব ঠাকুর মা মা, সেরকম ওর বাবা, ওর মা, ওর হাজবেন্ড আমার কাছে এসে স্যারেন্ডার করছে, ও স্যারেন্ডার করছে। বুঝাতে পারলাম না? পারলাম না? একদম ইজিয়েস্ট ভাবে বুঝলি না? বুঝলি না? একদম ইজিয়েস্ট ভাবে। একদম। মা কালীকে আমরা কখনো আদৌ মা কালী আছে কি নেই, আমরা অন্তত 40-50 বছর পর্যন্ত কেউ ফাইন্ড আউট করি না। তার কারণ হচ্ছে আমরা ছোটবেলা থেকেই মেনে নিই যে মা কালী, শিব ঠাকুর এরা সবাই আছে। যেমন শিবের উপর জল ঢালা মারাত্মক অপরাধ, এটা তুই জানিস না। কোন শাস্ত্র কি বলছে আমার জেনে লাভ নেই। হিন্দু শাস্ত্র ঘেটে খাওয়া আমি, পড়াশোনাটাই আমার কাজ। কখনো লিঙ্গের উপর জল ঢালতে নেই, কিন্তু আমরা তো জল ঢালি, আমরা তো জল ঢালা দেখে আমাদের জল ঢালতে নেই বলছি, দুধ ঢালতে নেই, তাহলে সেই দুধ ঢালা তো দেখে আসছি। বুঝতে পেরেছিস? তাহলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কি হয়, অন্ধত্ব, মানে ও করছে আমিও করছি। তারপর তাদের প্রশ্ন করে তো এটাই, মানে আবার বলতে চাই, এখন সময় খুবই কম, তো আমি শেষের দিকে যাব। তো এটুকুই বলবো, এই প্রোগ্রাম থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে একজন গুরু থাকা
আমাদের সকলের জীবনে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং গুরুটাকে ঠিকভাবে সঠিক গুরুকে বেছে নেওয়াও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তবেই আমরা শৃঙ্খলার মধ্যে, একটা ডিসিপ্লিনের মধ্যে একটা সঠিক দিশায় নিজেকে সবসময়ের জন্য এগিয়ে নিয়ে যেতে পারবো এবং লাইফ। আর একটা ছোট্ট কথা বলি লাস্টে, একদম নমস্কার বলে শেষ করে দিবি। তুই প্রথমেই শুরু করেছিলিস, তুই পরবর্তীকালে অনুষ্ঠান দেখবি অ্যাস্ট্রোলজি, আর এটাকেও একটা শিক্ষার মতন, অ্যাস্ট্রোলজি শিক্ষার মতন নয়, অ্যাস্ট্রোলজি পিওর একটা সাবজেক্ট, এবং অ্যাস্ট্রোলজি সাবজেক্টের সাথে শিক্ষকতা বা ডাক্তারি সাবজেক্ট এইগুলোর কোনো পার্থক্য নেই, বরং অ্যাস্ট্রোলজি আরো গভীর। হ্যাঁ, right. তা না হলে ডাক্তারেরা আমার পায়ের কাছে বসে থাকতো না। পায়ের কাছে বসতে বলিনি, কিন্তু তারা বাবা বলে পায়ের কাছে বসে থাকে। অ্যাস্ট্রোলজি একটা পিওর সাবজেক্ট। যখন আমি সাবজেক্ট ভিত্তিক অ্যাস্ট্রোলজিকে জানবো না, তখনই কিন্তু আমি নয় মা কালী নয় শিব ঠাকুরকে সামনে আনবো। কেন না, সাধারণ মানুষের দুর্বলতম স্থান হচ্ছে ওই ঈশ্বর, তাকে সামনে রেখে মেঘের আড়াল থেকে লড়াই করব। একদম, বুঝতে পেরেছিস? একদম। শেষ কর। তো আজকের মতন এটুকুই, নমস্কার।